ডক্টর শফিকুর রহমান, আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম। সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম, যেই গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বন্ধ করতে হয়েছে। আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো, কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি, এবং আপনি খোলামেলা সেই প্রশ্নের জবাব দিবেন। আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, মানে অগাস্ট মাসের কথা, প্রথম দিকের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ, কিন্তু ৫ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন। সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন। আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল, বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল, এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশনে। তো আমি হঠাৎ করে 1:30টার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকটাত্মীয়, যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি। আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি। সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন, সাথে বোধহয় সিভিল সোসাইটিরও 2-1 জন থাকবেন। তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি? আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি, আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার, গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না, এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন। ওনারা বললো যে না, সবাইকেই আমরা গাড়ি প্রোভাইড করেছি, আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো, আমাদের গাড়িকেই আমরা নিয়ে আসবো। আমি বললাম ওয়েল, তাইলে আপনারা আসেন, লোকেশন দিলাম, ওনারা শুরু করবো। আনফর্চুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে। গিয়ে আমাকে বললেন যে আমরা তো ফেল করেছি, এখন কি করা যায়, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, বাকি সবাই এসে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন। বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন, এবং আসিফ নজরুল সাহেব, অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন। আমি বললাম তাইলে আমি কি করতে পারি? ওনারা বললেন যে আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না। আমি বললাম ওকে, আমি ট্রাই করি, আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি, দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি। আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম, উনি আসলো, উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি, আপনি এভাবে যাবেন কিনা? আমি বললাম যে দেখো, আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি। যেহেতু সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি। ততক্ষণে মিটিংটা শেষ হয়ে গেছে। আমি যাওয়ার পরে আরো 2 জন আমাদের সাথে। আপনি কি 5 আগস্টের কথাটি বলছেন, তাই না? 5 আগস্টের কথা বলছেন। আমি 5 আগস্টের কথা। অর্থাৎ 5 আগস্টের আগে কি আপনাদের সাথে 5 আগস্টের আগে কি আপনাদের সাথে সেনাবাহিনী কোনো যোগাযোগ? আগে ওনাদের সাথে তো আপনার না, আমি ওনাকে সরাসরি ফিজিক্যালি চিন্তাও না, এবং কোনো কথাও। আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ওনার কাছের লোকেরা, জনাব শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য, সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য? আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো? আপনার কাছে মনে হয় নাই যে এটা একটা ট্র্যাপ হতে পারে, এটা অন্য জিনিস হতে পারে? কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও। আমি আসলে এটা মোটেই মনে হয়নি, এবং আমি মনে করিও। আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না। আমি মনে করি না এই কারণে, আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন প্রেক্ষাপটটা কি ছিল? হঠাৎ করে বিনামেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটায় ফেললেন, তৎকালীন প্রধানমন্ত্রী। আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি, এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলেই, বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে, এবং তারাও এটাকে রিফিউজ করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে, এটাকে কেউ গ্রহণ করেনি। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, আমি এটা অস্বাভাবিক মনে করিনি। আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় জনাব রহমান, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে? বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল, কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল? এই সরকার যারা এইটা করতে এসছে, তাদের কি আসলে, তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকায়, মানে ঢাকা যদি আমি
স্পেসিফিক আমরা কিছু নাম বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছেন তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মেলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, এরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে। ওয়েল, আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টার মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে। পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে, যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে। 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, এত ক্লিয়ার করা লাগবে। আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন। আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই, এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর, বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম। আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন, কোনো শিক্ষককে আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মোটেই রাজি। কারণ শিক্ষক শিক্ষকই, তার মর্যাদা সকল ছাত্রের কাছে, তার পরিচয়, তিনি একজন শিক্ষক। সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয়, তাহলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না, আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না। এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে দেখছি। ওকে, আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন? আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি, আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন, কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী, রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি। তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন? জামাত ইসলাম কিভাবে দেখেছেন? আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন, কেউ বিসি ছিলেন, কেউ প্রবিসি ছিলেন, প্রক্টর ছিলেন, স্ট্যান্ড প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা থাকে প্রশাসনিক কাঠামো। কিন্তু আমরা সেখানে কি দেখলাম? আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে, সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে, মানুষ পিটিয়ে মারছে, স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে। সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল। তারপরে বুয়েটের আবরারের যে ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক। তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন, তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক, এটা আমাদের মোটেই পছন্দ না। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে 1000 বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো 2টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই। একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর 1000 বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন, আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা? যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে
সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো, নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নাম দেখে নাম পড়ে মুসলমান না, বলা হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে জনাব মামুনুল হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করবো যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমরা গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা, তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা জনাব মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান, বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না। অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই। অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে। শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। জনাব মামুনুল হক, একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না। তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত, এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে। এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসতে হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যে এটা হয় না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একজন বলতে চাই। ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে। সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে, প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে